welcome to another exciting episode of The Unscripted. আজকে আমাদের সাথে যিনি আছেন মহিউদ্দিন জিলানী সাহেব, আমাদের সেলস ম্যানেজার, ফার্মা সেলস ডিভিশন। উনি আমাদের সাথে দীর্ঘ 23 বছর থেকে আছেন। 23 বছর রেনাটার সাথে, তাই না? মানে একদম ছোটবেলায় জয়েন করেছেন রেনাটায়। 2002 সালে আপনার জয়েনিং। কি হিসাবে জয়েন করেছিলেন? আমি পিএসও হিসেবে জয়েন করছি। তার মানে একদম এন্ট্রি লেভেল। এক্স্যাক্টলি আমাদের ফিল্ডের একদম এন্ট্রি লেভেল প্রফেশনাল সেলস রাইট অফিসার হিসেবে জয়েন করেছিলেন। তো ওই সময় কেন আপনি এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যেটা কমন খুব শব্দ আমাদের, সে এই জবটাকে কেন বেছে নিয়েছিলেন? আসলে এটা একটা কাকতালীয় অনেকটাই। আর আমি এর আগে আসলে আইটি সেক্টরে কাজ করতাম আমার ফ্রেন্ডদের সাথে। ওকে। আমি এনআইটিতে আমি তখন ডিপ্লোমা করছিলাম কম্পিউটার সায়েন্সের উপরে। তো আমার একটা সবসময় একটা ইচ্ছা ছিল যে আমি নিজেকে খুব দ্রুত গ্রো আপ করা। তো সো দ্যাট আরেকটা জিনিস হলো ফার্মাসিউটিক্যাল সম্বন্ধে আমার অত ধারণা ছিল না। তো রিনাটাতে যখন আমি ইন্টারভিউ দিলাম, আমার এক ফ্রেন্ড আমাকে সেটা অ্যাক্সেলারেট করেছিলেন। তো ইন্টারভিউ দেওয়ার পরে ভাল লাগছিল। তখন আমাদের সেলসের হেড ছিলেন মোহাম্মদ আলী স্যার। আমি প্রায় 40 মিনিটস ওনার কাছে ইন্টারভিউ দিয়েছিলাম। প্রায় 1.5 মাস পরে আমাকে ফোন দেওয়া হলো যে আপনি জবটা করতে ইচ্ছুক কিনা, আমাদের ট্রেনিং শুরু হবে। ইয়ামিন আহমেদ ছিলেন তখন আমার ট্রেনিং ম্যানেজার। 2002 সাল তো আমাদের জন্য একটা বড় ট্রান্সফরমেশন ইয়ার। অ্যাট দ্যাট টাইম ইন দ্যাট ইয়ার মিস্টার কায়সার কবির আমাদের এমডি এন্ড সিও স্যার দায়িত্ব গ্রহণ করলেন এবং ওই সময় অনেক পরিবর্তন ওই সময় থেকে শুরু হলো। মানে রেনাটার একটা নতুন যাত্রা শুরু হলো এবং ওই যাত্রা প্রথম থেকে আপনি আছেন তার মানে। আচ্ছা, তাহলে কাকতালীয়ভাবে আসলেও আপনি একটা কথা বলছিলেন যে আপনি গ্রো করতে চেয়েছিলেন। তো ফার্মাসিউটিক্যাল সম্পর্কে অত আইডিয়া ছিল না, আপনার ফ্রেন্ডের সুবাদে আপনি আসলেন। তারপরে আমরা জানি, অনেকে হয়তো জানেন না, আমাদের মেডিকেল ফার্মাতে যেটা হয় যে প্রথমে যখন আমরা রিক্রুট করি আমরা একটা ট্রেনিংয়ের ভিতর দিয়ে যাই, তারপরে আমরা মেইন কাজটা শুরু করি। সো এই যে ট্রেনিংয়ের ভিতর দিয়ে গেলেন এবং তারপরে আপনি জবটা পেলেন, যখন শুরু করলেন কিছুই তো ধারণা ছিল না, শুরু করলেন। সো ওই সময়ের কোনো স্মৃতি যে তখন করতে গিয়ে কোনো ভয়, কোনো চ্যালেঞ্জ, কোনো মজার স্মৃতি যদি আমাদের একটু বলেন। তখন 2002 এপ্রিল আমাকে পোস্টিং দেওয়া হলো খুলনায়। তখন আসলে আপনি যেটা বলছিলেন প্রথমে যে এমডি স্যার জয়েন করছে, আমি অ্যাজ এ মেডিকেল র্যাপ হিসেবে আমি তো সেটা জানতাম না। তখন আমি যখন খুলনায় যাই তখন ওইখানে আমাদের ডিএসএম, নতুন ডিএসএম। আমি যখন খুলনায় যাই তখন নতুন আরএসএম। আচ্ছা। তো সব কিছু একবারে ফ্রেশলি শুরু হলো। রেনাটার একটা বলতে পারেন দ্যাট ওয়াজ এ রেভলিউশন ওয়ান কাইন্ড অফ, মানে তো সেই জায়গা থেকে আমি খুলনায় কি আগে কখনো গিয়েছিলেন? আমি কখনোই যাইনি। আচ্ছা, তার মানে আমি ইন্টারেস্টিং স্মৃতিটা যেটা বলছিলাম যে খুলনায় যখন যাওয়ার আগে আমাকে অনেকেই বলছিল যে খুলনায় গিয়ে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। আচ্ছা। প্রথম নাম্বার হলো ওইখানের পানিটা হলো নোনা পানি, তো আপনি গোসল করতে পারবেন না, আপনার চুল আটকায় যাবে, আপনি সন্ধ্যার পরে বের হইতে পারবেন না। তখন খুলনার একটা ত্রাস ছিল এরশাদ শিকদার, মেবি আপনি অবশ্যই জানেন, নাম শুনেছেন। তো ওইখানে তখন একটা অন্যরকম একটা মানে পলিটিক্যাল পরিবেশ বলেন বা সোশ্যাল পরিবেশটা ওরকমই ছিল। তো ওই ভয় নিয়েই কিন্তু আমি খুলনাতে গিয়েছিলাম। তো যখন রেনাটা এনভায়রনমেন্টে কাজটা শুরু করলাম তখন আস্তে আস্তে ওই ভয়গুলো কিন্তু আমার আর ছিল না। মানে এনভায়রনমেন্টটা এমন ছিল, এতটা ফ্যামিলিয়ার, এতটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল। আমি তখন এই সাবজেক্টগুলো আমার তখন আর মাথায় আসে না। আমি মেডিকেল কলেজে আমি পোস্টিংটা পেলাম। তখন মেডিকেল কলেজে আমরা 2 জন কাজ করতাম। আমার এক সিনিয়র কলিগ ছিলেন জাহিদি রেজা অ্যাজ এ পিএসএম, উনি ছিলেন, আমরা 3 জন ছিলাম, 3 জন কাজ করতাম। তো ওইখান থেকে জার্নিটা শুরু। এই যে যাওয়ার যে একটা ইন্টারেস্টিং ইস্যু প্রথম বেলায়, তো ওটা পরে আমি এনজয় করেছি। আমি বলি যে আমি প্রফেশনালি যদি বলেন, আমি বলি যে আমার সেকেন্ড হোম ইজ খুলনা, কারণ আমি 3.5 বছর খুলনায় ছিলাম। মানে আমি অনেক এনজয় করেছি, কারণ প্রথম বেলার সময়টা আমার এমন ছিল যে আমি যখন কেমিস্ট লেভেলে যেতাম
তখন আমার কাছে খুবই খারাপ লাগতো। আর আমি অনেক সময় রাত্রিবেলা কাঁদতাম, সরি টু সে। না না না, যে এটা ভালো, যারা নতুনরা আসছে তাদের জন্য এটা একটা ইন্টারেস্টিং জার্নি। তো আমি এমন একটা ফ্যামিলি বিলং করি, তো সেইখান থেকে আমি আসলে মানে এই জায়গাতে কাজ করছি। তো কেমিস্ট লেভেলে যাওয়ার পর সেটা কিন্তু আমার কাছে অনেকটাই খারাপ লাগতো, আমি অনেক সময় রাস্তায় কাঁদতাম, বাট আমি নিজের থেকে নিজেকে একটা চ্যালেঞ্জের মধ্যে নিয়ে গেছিলাম যা আমি এটা অ্যাচিভ করব। আমি যদি এখানে একটু বলি যে আপনি অনেকগুলো কথা বলেছেন, ওখান থেকে যদি প্রথম হলো, যখন আপনাকে পোস্টিং দেওয়া হলো খুলনায়, আপনি কখনো যাননি, আপনি একটা তরুণ একটা ছেলে, এবং 23 ইয়ার্স মাই। হ্যাঁ হ্যাঁ, সো একদম একদম ইয়াং একটা ছেলে, এবং আমাদের কিন্তু এটা একটা, আমি বলবো যে আমাদের একটা স্বভাব সুলভ একটা খারাপ জিনিস আছে আমাদের ভিতরে। যখন আমরা নতুন কিছু করতে চাই বা চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনের ভিতরে, আমাদের প্রথমেই নেগেটিভ জিনিসগুলো বলা হয়। এই যে বললেন নোনা পানি, ভালো না, সন্ধ্যার পরে বের হতে পারবে না, কাজে আমরা প্রথমেই কিন্তু আটকে ফেলি। তো সবাই কিন্তু ওই নেগেটিভ জিনিসগুলো শুনলে আবার হয়তো পিছিয়ে যায়। সো থ্যাংক গড আপনি শুনেননি, আপনি গিয়েছেন। এবং তারপরে যেটা হয় যে এখনও এই জিনিসগুলো কিন্তু বিদ্যমান, ইন টার্মস অফ আমাদের এখানে প্রতিদিন প্রচুর ছেলে জয়েন করছে, এবং সবাই ফ্রেশ, আমরা প্রচুর ফ্রেশারদের সুযোগ দিচ্ছি। তারা যখন আসছে এবং বাড়ির বাইরে কখনো যায়নি, তারা এখন বিভিন্ন জেলায় পোস্টিং পাচ্ছে, এবং আপনার মতোই হয়তো কাঁদছে কোথাও গিয়ে। কিন্তু আজকে আমার মনে হয় তারা দেখলে হয়তো বুঝবেন যে ওইটা হলো লার্নিং ফেজ, রাইট? এবং ওই সময়গুলো পার করেছেন দেখেই কিন্তু আজকে আপনি সেলসের একটা সর্বোচ্চ পর্যায়ে আসতে পেরেছেন। তারপরে যে আপনার গ্রোথটা হলো, এটা তো আর একদিনে হয়নি। আপনি একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করেছেন, গ্র্যাজুয়ালি আপনি বড় হয়েছেন রেনাটায়। তো ওই জায়গা থেকে যদি আমি বলি যে রেনাটায় এই যে গ্রোথটা, আমরা যেটা বলি ক্যারিয়ার গ্রোথ, সেইখানে আপনার এই গ্রোথটা মানে রেনাটা কতটুকু আপনাকে হেল্প করেছে এবং আপনার কতটুকু কন্ট্রিবিউশন ছিল, এটা যদি একটু বলেন আমাদেরকে। আমি যখন খুলনা মেডিকেলে গিয়েছিলাম, তখন আসলে আমি যখন ইন্টার্ন বা আমি ইনডোরে যখন কাজ করতাম, প্রফেসর লেভেল এবং ইন্টার্ন লেভেল দুইটা জায়গাতে, ইনডোরে যখন ইন্টার্নদের কাছে যেতাম, তখন আসলে রেনাটা নামে যে একটা ফার্মাসিউটিক্যাল আছে, তারা অতটা ভালো জানতো না, রেনাটা সম্বন্ধে অতটা ভালো জানতো না। তো এটা আমার জন্য আরেকটা বিগ চ্যালেঞ্জ ছিল, যে আমার কোম্পানিকে এস্টাবলিশ করা অ্যাজ এ পায়োনিয়ার ফার্মাসিউটিক্যাল, হিস্ট্রিক্যাল ফার্মাসিউটিক্যাল হিসাবে। তো সেক্ষেত্রে ফাইজার শব্দটা তখন আমরা বেশি বলতাম, কারণ এটা আমাদের একটা উপযোজক হিসাবে কাজ করতো, আমাদের একটা প্রমোশনাল টুলস হিসাবে কাজ করতো। তো ওই জার্নিটা ডেফিনেটলি একটা বিগ চ্যালেঞ্জ ছিল আমার জন্য, প্রফেসর লেভেল এবং ইন্টার্নি লেভেল দুই জায়গাতে কোরিলেট করার। তো আমি আসলে যেটা আপনাকে আগে বলছিলাম যে আমি আমার নিজেকে গ্রো করানোর অবজেক্টিভটাই আমার মধ্যে ছিল, হোয়াট এভার দ্য মানে সিচুয়েশান ইজ। আমার এখানে ডেডিকেশনটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, এবং ডেফিনেটলি রেনাটা যে একটা হিস্ট্রিক্যাল একটা অর্গানাইজেশন বা একটা ফার্মাসিউটিক্যাল, এবং অ্যাজ এ কোয়ালিটির পার্সপেক্টিভে কাজ করে। তো এই জিনিসগুলো ডেফিনেটলি রেনাটা থেকে আমি যে প্ল্যাটফর্মটা পেয়েছি, যে রেনাটার কোয়ালিটি অফ প্রোডাক্ট এবং ডক্টর বা কাস্টমারদের ব্যাক অফ দ্য মাইন্ডে যেটা ছিল যে কোয়ালিটির পার্সপেক্টিভে রেনাটা ইজ দ্য গুড, এই জায়গাটাতে আমি মনে করি রেনাটা আমাকে অলমোস্ট 50% আমাকে এগিয়ে নিয়ে গেছে। বাকি 50%টা আমি আমার হার্ডওয়ার্ক বলেন, অনেস্টি বলেন, সিনসিয়ারিটি বলেন, হোয়াট এভার দ্য ইট ইজ, ওই জায়গা থেকে আমি আমার কাজটা আমি করার চেষ্টা করছি। রাইট। সো যেটা বললেন, রেনাটা একটা প্ল্যাটফর্ম দিয়েছে, এবং আমি আই এম শিওর ওই সময় এই দীর্ঘ 23 বছরের কর্মজীবনে আপনি অনেক লিডার্স পেয়েছেন যারা আপনাকে অন দ্য জব ট্রেনিংয়ে দিয়েছে, ক্লাসরুম ট্রেনিংও হয়েছে, এবং ধীরে ধীরে আপনি ডেভেলপ করেছেন, রাইট? এবং ওই সময় খুলনায় আপনি বলছিলেন আমরা 3 জন ছিলাম, এখন তো আমাদের খুলনার লোক সংখ্যা অনেক, মেডিকেল কলেজে 3 জন ছিলেন, তো এখন আপনার আন্ডারেই 500+ লোক কাজ করছে। হ্যাঁ, সো এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এবং রেনাটাও বড় হয়েছে। ওই সময় যতটুকু ছোট ছিল, এখন রেনাটা বাই ইটসেলফ ইজ আ ব্র্যান্ড নেম, এবং আমাদের যত ধরনের ওষুধ নিয়ে আমরা আসছি, কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আসছি, সেই জিনিসগুলো এখন আজকালকার যে ছেলেপেলেগুলো
ঢুকছে তাদের জন্য অনেক সুবিধা, তাই না? তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তো এই সময় এসে আপনি তো যে সর্বোচ্চ পর্যায় থেকে যখন দেখছেন, আপনার টিমকে যখন আপনি দেখছেন, কিভাবে মোটিভেট করেন? কারণ বিভিন্ন প্রান্ত থেকে এই ছেলেগুলো এসেছে এবং নতুনদের যারা এখনো এই ইন্ডাস্ট্রি সম্পর্কে অত আইডিয়া নেই, তারা যে আসবে, এই দুই গ্রুপকে যদি আপনি কিছু বলেন। আমি যখন আমি যেটা অ্যাজ এ পিএসও হিসেবে ফেস করেছি, আর প্রথম কথা হলো আমি সেলসের যে জায়গাতে এসেছি, এটা ডেফিনেটলি ইজ এ বিগ প্রাইড, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট ডেফিনেটলি। বাট আমি সবসময় নিজেকে চিন্তা করি অ্যাজ এ পিএসও হিসাবে, কারণ আমার পরিচয়টা কিন্তু আমি পিএসও দিয়ে শুরু। আমি রেনাটা যদি পিএসও হিসেবে না ঢুকতাম তাহলে আজকে আমি এই পর্যায়ে আসতাম না। তো আমি আমার যারা কলিগস আছেন এবং আমি আরএসএম থাকতে সবসময় যারা পিএসও সাহেবরা আমার হাত ধরে জয়নিং পেতেন, আমি ওনাদেরকে ওই নেগেটিভগুলাই বলার চেষ্টা করতাম যে এই নেগেটিভগুলো ফিল্ডে হবে। ইভেন আপনার যে কম্পিটিটর আছে তারা আপনাকে আরও বেশি নেগেটিভ বলবে, কারণ আপনাকে ডিমোটিভেটেড করার জন্য আপনাকে প্লেস দিবে না। তো সেখানে আপনাকে কারেজটা নিতে হবে, আপনাকে নিজের ভিতর থেকে ডেডিকেশনটা আসতে হবে। এই ডেডিকেশনটা না আসলে এই ফিল্ডে আপনি এস্টাবলিশড হতে পারবেন না। ইট ইজ মানে আমরা যতটাই বাইরে থেকে দেখি ফার্মাসিউটিক্যাল ফিল্ড বা সেলস প্রফেশন একটা চ্যালেঞ্জিং, আনডাউটলি এ চ্যালেঞ্জিং, বাট এটা কিন্তু অনেক মজারও। এখন আমি চ্যালেঞ্জটাকে উতরে যখন যাব, ওভারকাম করব, তখন কিন্তু ডেফিনেটলি আমার জন্য ওই মজাটা কিন্তু ওয়েট করছে। তো এটার কিন্তু দুইটা প্রেক্ষাপট, একটা হলো আপনার চ্যালেঞ্জিং আর একটা হলো আপনার জয়ফুল। তো দুইটাকে আপনি মিক্সিং যখন করতে পারবেন তখন প্রফেশনটাকে আপনাকে অন্যরকম লাগবে। সো থ্যাংক ইউ জিলানী সাহেব। আই হোপ যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আমাদের ফিল্ড ফোর্সের কলিগরা এবং যারা ফার্মা ইন্ডাস্ট্রিতে আসতে চান, তারা মোটিভেটেড হবেন আপনার এই জার্নি শুনে। সো আনটিল নেক্সট টাইম আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আনটিল নেক্সট টাইম আরেকজনকে নিয়ে আমাদের দেখা হবে খুব শিগগিরই।